আলাইকুম সবাইকে। আলামিন ভাই প্রশ্ন করেছেন যে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্যরকম একটা বিষয় জানাইয়া একটু হেল্প করবেন। ডাউন পেমেন্ট দিয়া কিস্তিতে প্লট কেনার পরে কোম্পানি থেকে কি কি কাগজপত্র বুঝে নিতে হবে যদি একটু জানাতেন উপকৃত হতাম। তো উনি ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিলেন। তো উনি বলতেছেন যে ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতে প্লট কেনার পরে কোম্পানি থেকে কি কি কাগজপত্র আপনি নিবেন। কাজে আপনি ডাউন পেমেন্ট দেওয়ার আগেও আপনি সতর্ক হয়ে যান। আপনি যদি ডাউন পেমেন্ট দিচ্ছেন বা দিচ্ছেন পরে, কারণ ডাউন পেমেন্ট দেওয়ার পরে তো আপনি কিন্তু আটকা। আপনার কোনো কথাই কর্তৃপক্ষ শুনবে না। কর্তৃপক্ষের সমস্ত কথাই আপনাকে শোনা লাগবে। কাজে ডাউন পেমেন্ট দেওয়ার আগে আপনি কি করেন, আপনার বিষয়টা নিশ্চিত করেন যে আপনার আসলে কি কি কাগজপত্রগুলো প্রয়োজন। প্রথমত ওই কোম্পানি হাউজিং করতে পারে কিনা, তার হাউজিং অথরিটি থেকে মানে ছাড়পত্র নেওয়া আছে কিনা, পরিবেশ ছাড়পত্র নেওয়া আছে কিনা, যে এলাকা সেটা পৌরসভায় হইতে পারে, সেটা সিটি কর্পোরেশনের ভিতরে হইতে পারে, সেটা যে মৌজায় পড়ছে ওই এলাকার ছাড়পত্রগুলো আছে কিনা, এইগুলো আগে প্রথম অবস্থায় দেখে নেবেন। তারপরে আসেন যে ওইটার মধ্যে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা ওইটা আপনি দেখেন। তারপরে দেখেন ওই হাউজিং এর বিরুদ্ধে কোনো অর্থ ঋণ বা ব্যাংক থেকে কোনো লোন টোন নেওয়া আছে কিনা, এইসবগুলো আপনাকে দেখতে হবে। না দেখলেই কিন্তু আসলে বিপদ। কথা বলছেন। তারপরে আসেন যে আপনি যে জায়গাটা নিবেন সেই জায়গাটার কাগজপত্র ঠিক আছে কিনা, সেই জায়গার পর্চা দলিল, সাব দলিল মানে হচ্ছে পিঠ দলিল, বায়া দলিলগুলো আপনি সংগ্রহ করেন, করে একজন অ্যাডভোকেটের কাছে পরামর্শ নেন। বিশেষজ্ঞের পরামর্শ আপনাকে নিতেই হবে ভাই। কারো কাছ থেকে বুঝে জেনে শুনে আপনি একটা জমি কেনা আপনার জন্য ওয়াইজ ডিসিশন না। বিশেষ করে হাউজিং কর্তৃপক্ষের কাছ থেকে। কারণ একটা হাউজিং তো আর একটু জায়গা নিয়ে হাউজিং হয় না। হাউজিং হয় কিন্তু অনেক বড় জায়গা নিয়ে, এবং তারা অনেক গ্রাহকের কাছ থেকে কিন্তু জায়গা কিনেন। জায়গা হচ্ছে আপনার এই যে বায়নাপত্র করে নেন, আবার কেউ মৌখিক বায়না করে বিক্রি করে দিয়ে জমিদারকে টাকা দিয়ে দেন আর উনারা মধ্যে লভ্যাংশ নিয়ে নেন, এরকমও আছে। কাজে এইসব বিষয়গুলো আগে আপনি নিশ্চিন্ত হন, তারপরেই আপনি তাদের সাথে এগ্রিমেন্টে যাবেন। সেই এগ্রিমেন্টে কি কি লেখা সেইগুলো আগে দেখেন। ৩০০ টাকার যে একটা স্টাম্পের যে দলিলটা হবে, যে দলিলটা আপনারা করবেন, চুক্তিবদ্ধ হবেন, আপনি বি ব্লকের এত নম্বর প্লট বা সি ব্লকের এত নম্বর প্লট, প্লটের সামনের রাস্তা কতটুকু, আপনার প্লটের অবস্থান, চারপাশের দৈর্ঘ্য প্রস্থ, পাশে কে কে আছে, কারা কারা আছে, সীমানা বা চৌহদ্দি যাকে বলা হয়, সেই চৌহদ্দিগুলা সবগুলা ঠিকঠাক আছে কিনা সেইগুলা আপনাকে আগে মানে সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে আপনি আসবেন যে যখন তারা হচ্ছে আপনাকে ডাউন পেমেন্ট দিবেন, তখন কোম্পানি নামে আপনি মূল কথায় আসেন, কোম্পানির অ্যাকাউন্টে আপনি টাকাটা জমা দিবেন। এটা আপনি ব্যাংকে জমা দিতে পারেন, অথবা আপনি চেক দিলে কোম্পানির নামে উপরে মানে বেয়ারার উপরে আপনি চেকের মধ্যে লিখবেন অমুক কোম্পানি, XYZ হাউজিং কোম্পানি। কিন্তু প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু একটা কোম্পানি অ্যাকাউন্ট থাকবে। হাতে হাতে টাকা পয়সা দিবেন না। এটা হচ্ছে একদম চরম বোকামি। অনেকে আমরা কি করি, হাতে হাতে টাকা, হাতে হাতে টাকা দিলে তো টাকার কোনো ইয়া নাই, কি বলে আপনার গ্যারান্টি নাই। গ্যারান্টি নাই, এটাকে বলে যে কোনো ডকুমেন্ট বা দলিল নাই। আপনি হাতে হাতে দিচ্ছেন, তারপরে মনে করেন আপনাকে সে রিসিট দিবে, সে আপনাকে বলবে ভাই আপনি হাতে দিয়ে দেন, ক্যাশ পেমেন্ট করে ফেলেন, আমি তো আপনাকে রিসিটটা দিচ্ছি। কিন্তু রিসিট তো ভাই যে কোনো সময় চেঞ্জ হতে পারে। ওরা বলবে এটা কোম্পানির লোগো না, আমরা কোম্পানির নাম চেঞ্জ করে ফেললো, তখন তো এই রিসিট ইনভ্যালিড। কিন্তু আপনি যে কোম্পানির অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছেন, অ্যাকাউন্টে ঢুকছে টাকাটা, আপনি মনে করেন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টে মানে ডিপোজিট স্লিপে এরকম আমার কাছে এখন এই মুহূর্তে নাই আসলে ডিপোজিট স্লিপ লেখাতে হয়। ডিপোজিট স্লিপে কি পারপাসে আপনি টাকাটা দিতেছেন সেটাও লেখা যায়, অথবা আপনি চেক দিলে চেকের মাধ্যমে দেন। এখানে এই জন্যই বলতেছি যে একজন উকিলের মাধ্যমে গেলে সবচেয়ে ভালো হয়। একজন উকিল আপনাকে কিন্তু মানে এন্টিটির যেমন আপনি নিবেন, এক্সিটটা কি করে হবে সেই এক্সিটটাও কিন্তু উনি দেখাই দিতে পারেন। কাজেই ওই এক্সিট প্ল্যানটা কিন্তু উকিলের কাছে অনেকভাবে থাকে। এখন আমি আপনাকে হয়তোবা বলব, আসলে এত ডিপলি আসলে এই মানে পাবলিক ফরম্যাটে বলা যায় না। কারণ এটা একটা পাবলিক ভিডিও, সবাই দেখতেছে। অনেক কোম্পানিরাও আমাদের সাথে মানে যোগাযোগ করেন। অনেকে আবার আমাদেরকে নানা ধরনের থ্রেটও দিয়ে থাকেন যে, "এই ভাই আপনি আজাইরা কোম্পানির বিরুদ্ধে কি বলেন, কি না? আমরা তো অমুক না।" আমি তো কোনো কোম্পানির বিরুদ্ধে বলি না। আপনি তো এই যে এখন যে আমি ভিডিওটা করলাম, কোনো কোম্পানির নাম আমি কি মুখে নিছি? কখনো না। কিন্তু কোম্পানির অনেক লোক আমাদেরকে এরকমভাবে ফোন দেয় যে, "আপনারা তো এই নাকভাবে না করে বলেন আমাদের কোম্পানির সমস্যা হচ্ছে। বুঝতেই পারতেছেন আমরা ব্যবসার জন্য বসছি। আপনি জানেন জানাটা আপনার আমার ভিতরেই রাখেন। আপনি এটা পাবলিক ফরমেটে এসে কেন বলেন?" যাই হোক, আমি আর এর বেশি কিছু বলতে চাই না আপনাদেরকে। মুদ্রা কথা বলতে চাই, আপনি একজন লয়ারের কাছে যাবেন। কারণ আপনার দেখেন সারা জীবনের ইনকাম।
এই সারা জীবনের ইনকামটা ভাই আপনি হেলায় অবহেলায় ফেলে দিতে পারেন না। এক ভাই আমাকে সেদিন বেশ কিছুদিন আগে ৩ থেকে ৬ মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম। সাউথ কোরিয়া না দক্ষিণ কোরিয়া থেকে হ্যাঁ, সাউথ কোরিয়া থেকে মনে হয় ফোন দিয়েছিলেন। তো ওই ভদ্রলোক কিন্তু এরকমই একটা নামকরা হাউজিং থেকে কি বলবো ভাই আসলে উনার সারা জীবনের কষ্টের ফসল ১২ বছর না কত বছর যাবৎ উনি এখানে আছেন ওইটা সমস্ত টাকাটা দিয়ে অন্য একজনের মাধ্যমে উনি কি করছেন জমিটা কিনছেন এবং ওদেরকে বলছে পুরো টাকা দিয়ে দেন আমরা আপনাকে নামজারি সহ করে দিব। এখন নামজারি তো দূরের কথা দলিলই হয় নাই। দলিল তো দূরের কথা উনার প্লট কোনটা সেটাও উনি বুঝেন নাই। অর্থাৎ উনার কাছে কোনো কয়েকটা ওই যে লিখিত ডকুমেন্ট যে উনি টাকাটা পে করছেন এই কয়েকটা রসিদ ছাড়া আর কোনো কিছুই নাই। উনি হাতে, হাতে পে করছেন। এখন উনি দাঁড়ায়, দাঁড়ায় ঘুরতেছেন। আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু বর্তমানে সরকার সমস্যা, সরকারের এই কি বলে পরিবর্তন হইছে। এখন একটু ঝামেলায় আছি। আমরা তো মানে বুঝতেই পারতেছেন ভাই। কথা হচ্ছে যে আপনার কাছ থেকে যখন ওরা টাকাটা নিয়ে নিবে তখন আপনাকে নয়-ছয় নানা কিছু বুঝিয়ে কিন্তু আপনার কালক্ষেপণ করবে, সময় ক্ষেপণ করবে। কাজেই এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে আপনি টাকা দেওয়ার আগেই আপনি আপনার হিসাব বুঝে নিবেন। তাহলেই আপনার হবে ওয়াইজ ডিসিশন। তখনই তারা আপনার সাথে কোন ধরনের কারণ আপনার যখন টাকাটা আপনি যখন ৳৩০০ স্টাম্পে দিতেছেন বা করছেন, তারপরে টাকাটা যখন আপনি চেকের নাম্বার যখন লেখছেন, আপনি যখন মনে করেন XYZ কোম্পানি, হাউজিং কোম্পানি, কত নম্বর চেক? চেকের কিন্তু নাম্বার আছে। চেকের একটা ডেট আছে। সবগুলাই কিন্তু দেখেন একটা চেক একটা অথেন্টিক সার্টিফিকেট। নাম্বার 2 হচ্ছে ৳৩০০ স্টাম্পে দলিল করছেন, সেটা আরেকটা অথেন্টিক সার্টিফিকেট এবং সেখানেও কিন্তু আপনি উল্লেখ করছেন। অর্থাৎ অর্থাৎ এখানে কিন্তু হাউজিং কোম্পানি আপনাকে আর ঠকানোর কোনো স্কোপ নাই। ঠিক আছে? ঠকাইলেও আপনি কিন্তু আইনের দ্বারস্থ হলেও আইন আপনাকে সাহায্য করবে। কেন করবে? যে আপনি ৳৩০০ দলিলে একটা স্টাম্প করছেন। সেখানে চেকের কথা উল্লেখ আছে। চেকের পাতার ফটোকপিগুলো ওরা সংরক্ষণ করবে। চেকের পাতা দিয়েও আপনি তাদের কাছ থেকে আবার কি করবেন? যে যে ওই যে আপনার রিসিট, মানি রিসিটটা আপনি বুঝে নিবেন। আপনি চেকের পাতা দিয়েছেন কিন্তু মানি রিসিট বুঝেন নাই। তাহলে দ্যাট মিনস তারা রিসিভ করে নাই। ঠিক আছে? তারা যেন এটা রিসিভ করছে। সময়ে, সময়ে আপনি তাদের কাছ থেকে কিস্তি যখন দিচ্ছেন, যতগুলা কিস্তি দিয়েছেন কিস্তিগুলার আপনি নেন, স্টেটমেন্ট নেন। যে ভাই আমি যে যতগুলা কিস্তি দিছি, কোন মাসে কয় তারিখে কিস্তি দিছি এগুলো একটা স্টেটমেন্ট আমাকে দেন। তারা কিন্তু স্টেটমেন্ট দিতে বাউন। ভালো প্রতিষ্ঠান সবসময় দেখবেন আপনার স্টেটমেন্টে তারা অনলাইনেও দিয়ে দিতে পারে। আপনি দেশের বাইরে থাকলে আপনাকে অনলাইনেও দিয়ে দিতে পারে বা WhatsApp এও এখন ইজি WhatsApp এ দিয়ে দিতে পারে। এগুলো আপনি সংরক্ষণ করেন। দেখেন আমি এই টাকাগুলা এত, এত ভাবে দিছি। এত, এত কিস্তির মাধ্যমে কিস্তিগুলো আপনি চেকের মাধ্যমে দেওয়ার মানে সুযোগ করেন বা এইরকমভাবে দিলে আপনার জন্য ভালো। ক্যাশ টাকা না দেওয়াই ভালো। যেহেতু কিস্তিতে নিবেন ক্যাশ টাকা না দেওয়াই ভালো। তবে আপনার যদি টাকা থাকে এককালীন, আমি মনে করি এককালীন রেজিস্ট্রি করে আপনি সীমানা, আপনি দখল বুঝে নেন। হাউজিং থেকে জায়গা কেনার বেস্ট পলিসি হচ্ছে এটা। আপনি এককালীন কিনেন, এককালীন কিনে আপনার জায়গা আপনি বুঝে নেন। আপনি ফ্ল্যাট পুরা প্লটটা বাউন্ডারি করেন। বাউন্ডারি করার টাকা নেই, তার কাটা দিয়ে বাউন্ডারি করেন। তাও টাকা নেই ৪ গুণে ৪ টা খুঁটি দেন। সেখানে আপনার নেম প্লেট লাগাইয়া দেন। ঠিক আছে? খাজনা খারিজ করে রেখে দেন। তারপরে এগুলার হচ্ছে নিয়মিত যে খাজনা পরিশোধ করেন। পরিশোধ করার রিসিট গুলা আপনি সংরক্ষণ করেন। ঠিক আছে? তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন। সর্বোপরি হাউজিং কোম্পানির সাথে আপনাকে ভালো সম্পর্ক রাখতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা চাকরি করে তারা তো আছেই। পাশাপাশি যারা মালিক পক্ষ আছে তাদের সাথে আপনি যোগাযোগ বৃদ্ধি করেন। তাদেরকে সময়ে, সময়ে তাদের কাছে যান, তাদের সাথে চা খান, বসেন, তাদেরকে আপনি চা খাওয়ান, চায়ের জন্য দাওয়াত দেন। সামান্য গিফট উপঢৌকন দেন ঈদ উপলক্ষে, শুভেচ্ছা কার্ড বিনিময় করে। এতে হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় হইল। আমরা একজন আরেকজনের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি। এটাই তো স্বাভাবিক, নয়? তো এই কাজগুলাই আপনি করেন, ইনশাআল্লাহ আপনি কিন্তু পস্তাবেন না। তবে যাদেরকে আমি বলব, না জেনে না বুঝে অযথাই কোনো হাউজিং থেকে প্লট আপনার না নেওয়াটাই ভালো। এর চেয়ে আপনি গ্রামে কোনো জায়গা কিনেন অথবা একটু দূরে কোনো জায়গা কিনেন, হয়তো সেই জায়গার দাম বাড়তেছে না। হাউজিং এর জায়গার দাম আমরা জানি দ্রুত বাড়ে। যেমন অনেক হাউজিং এ অনেক মানুষ ৩ লাখ ৪ লাখ করে পার ডেসিমেল কিনছিল। এখন সেখানে ৫২ লাখ, ৫৫ লাখ, ৭৫ লাখ ডেসিমেল হইছে। এটা ঠিক আছে। এটা সত্য। ঘটনা সত্য। কিন্তু কথা হচ্ছে আমরা অনেকেই তো জানি না ভাই কারা ভালো। যেমন এরকম অনেক এই কি বলে সশস্ত্র বাহিনীর হাউজিং কোম্পানি থেকে যারা প্লট পাইছেন তারা গেইনার হইছেন। অনেকেই কিনছেন এরকম। তারপরে বেশ কিছু প্রাইভেট মানে হাউজিং আছে যারা নামকরা সিলেটে সরি ঢাকার মধ্যে খুব নামকরা। তাদের মানে হচ্ছে যে সরি ভ্যালুয়েশনটা খুব ভালো। কি বলে ব্র্যান্ড ভ্যালু খুবই বেটার। তাদের একটা সুনাম আছে, নামডাক আছে। তারা কিন্তু ভালো করছে। ঠিক আছে? এবং তাদের প্রতিষ্ঠানও ভালো করতেছে। পাশাপাশি যারা এখানে প্লট কিনছে, পোর্ট হোল্ডার তারাও কিন্তু লাভবান আছে। কিন্তু আপনি এগুলা বুঝেন না। এর মানে আপনি যায়েন না। কারণ সবার জন্য সবার রিস্ক নেওয়া সম্ভব না। আপনি কি শেয়ার মার্কেট বুঝেন? শেয়ার মার্কেট তো বুঝেন না। তাই কিন্তু আপনি শেয়ার মার্কেট কিন্তু যান না। কেন যান না? আপনি বুঝেন না বিধায় যান না। ঠিক তেমনি আপনি হাউজিং বুঝেন না, আপনি যাবেন না।
আপনি এর চেয়ে হাউজিং এর পাশে কোনো জায়গা কিনেন। তারপরে তো আপনার প্রিন্সিপাল মানি নিরাপত্তা আছে। আপনার প্রিন্সিপাল মানির যখন নিরাপত্তা থাকবে তখনই আপনি বিনিয়োগে যাবেন। এছাড়া কখনো কোনো অবস্থাতেই বিনিয়োগে যাবেন না। কারণ আপনার হাতে মূলধনই নাই। ঠিক আছে না? আমি মনে করেন আমি এই মোবাইলটা দিয়ে একটা ভিডিও করব। এখন কথা হচ্ছে আমি যে ভিডিও করব আমার প্রফেশন। এখন আমার এই মোবাইলই নাই। তাহলে আমি ভিডিও করব কিভাবে? কাজেই আগে মোবাইলটাকে সেভ করা প্রয়োজন। এখন আমি পানির মধ্যে ডুব দিয়ে ভিডিও করব। এটা কি ভাই আমার জন্য ওয়াইজ হবে? কখনোই হবে না। আমার মোবাইল নষ্ট হয়ে যাবে। বা এটা আমি আর নাও পেতে পারি। ঠিক তেমনি ব্যবসা বা আপনি যেখানে ইনভেস্ট করেন, আপনার মূলধন, এটা হচ্ছে আপনার মূলধন। কাজেই মূলধনের নিরাপত্তা আগে, তারপরে লাভ। তারপরে লাভ। এটাই সবসময় মনে রাখবেন যে আপনি যে টাকাটা দিচ্ছেন, সেটা নিরাপত্তা না থাকলে আপনি কখনোই আপনার কোনো মানে ব্যবসা হোক, শেয়ার মার্কেট হোক, জমি হোক, কিছুতেই যাওয়ার দরকার নেই। আপনি বুঝেন না, বাদ দেন। পৃথিবীতে হাজার রকমের বিজনেস আছে। আপনার কাছে টাকা আছে, দ্যাট মিনস বিজনেস আছে। আপনার কাছে টাকা আছে, আপনি এই টাকাটা সঞ্চয়পত্র করেন, এই টাকাটা এফডিআর করেন। তারপর আপনার টাকাটা থাকলো। আপনার মনে কষ্ট হলো। কারণ একটা টাকা হারানো মানে কি? আপনি নিজের কাছে নিজে কনফিডেন্স ব্রেক করলেন। আপনি পরিবারের কাছে হেয় প্রতিপন্ন হলেন। নিজের কাছে নিজেই মনে হলেন যে আসলে আমি নিজেই আমাকে ধোঁকা দিচ্ছি। আমার এতগুলা কষ্টের টাকা নষ্ট হয়ে গেল। এটার কারণে আপনার সামনের যে পথ, সেই পথ অতিক্রম করতেও আপনার অসুবিধা হবে। আপনি প্রায় সময় মনোটোনাস ফিল করবেন, মনক্ষুণ্ণ হবেন, মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন। কাজেই তো কোনো দরকার নাই। কাজেই একটা ভুল সারা জীবনের কান্না। মানুষ বলে না যে একটুখানি ভুলের কারণে মানুষ সারা জীবন কিন্তু কান্না করে, পস্তায়। কাজে আপনার পস্তানোর দরকার নেই। আপনি লাভ করতে পারছেন না, ওকে, সমস্যা নাই। আরো অনেক সেক্টর আছে। আরো অনেক, অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রতে ইনভেস্ট করলে আপনি আপনার টাকাটা আর্ন করতে পারেন। হয়তো এই ক্ষেত্রে বেশি আর্ন করতে পারতেন, ওই ক্ষেত্রে কম করবেন। এজন্য আসলে বিনিয়োগ শিক্ষায় আগে শিক্ষিত হন। মানে এই যে ভদ্রলোক আলামিন ভাই প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলামিন ভাইয়ের উছিলা বা মাধ্যমে আপনারাও অনেকেই বুঝে গেলেন যে আসলে হাউজিং এ জায়গা কিনতে গেলে কি, কি ডকুমেন্ট গুলো আগে প্রায়োরিটি দিতে হবে। নাম্বার 1, নাম্বার 2 কিভাবে আপনি টাকাগুলা তাদেরকে পে করবেন। নাম্বার 3 হচ্ছে যদি কিনতেই হয় এককালীন টাকা দিয়ে কিনেন। যদি নাই কিনতে পারেন তার চেয়ে কম দামে আপনি ওই হাউজিং বা ওই এলাকার আশেপাশে ভালো দেখে, যিনি আসলে বংশ পরম্পরা জমিটা মানে করতেছেন, বুক দখল করতেছেন, তাদের কাগজপত্র ঠিক আছে, ওইটা দেখে আপনি জায়গা নেবেন। আর জায়গা কেনার আগে সবসময় একজন অ্যাডভোকেট বা উকিলের পরামর্শ নিবেন। এতে 10, 20, 50,000 টাকা খরচ হোক, আপনার কিন্তু প্রিন্সিপাল মানি সেভ হয়ে গেল। ওই যে সাউথ কোরিয়া থেকে ভদ্রলোক প্রায় মনে হয় উনি 30 লাখ না কত লাখ টাকা দিয়েছিলেন একটা কোম্পানিকে। কিন্তু উনি 30,000 টাকা কিন্তু একজন অ্যাডভোকেটকে দিলে উনার কিন্তু 30 লাখ টাকা সেভ হইতো। এখন আপনার কাছে বলেন তো, আপনার কাছে 30 লাখ টাকা হারানো কষ্টদায়ক নাকি 30,000 টাকা হারানো কষ্টদায়ক? 30,000 টাকা দিয়ে এলে কিন্তু আপনি ভালো পরামর্শ পাইতেন। ওই উকিলেই আপনার হয়ে কিনে দিত জায়গা। তখন আপনি কিন্তু বেঁচে যেতেন। ওই ভাই নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখতেছেন সাউথ কোরিয়া থেকে। উনি আমার নিয়মিত দর্শক, আমার প্লাটিনাম প্রপার্টিজ বিডি ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক। উনি ওই ভাই কিন্তু নিশ্চিত দেখতেছেন, আমি বিলিভ করি। কাজে ভাই আপনিও সতর্ক হয়ে যান। ফার্দার আর যখনই কিনবেন তখনই আপনি সবাইকে বললাম যে একজন অ্যাডভোকেটের পরামর্শ নেন। এই অ্যাডভোকেটকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আমি এই জায়গাটা কিনতে চাই। আপনার হিস্সা বা হাদিয়া যা আমি তা দিব। কিন্তু একটা এনশিওর করেন যে আমি যেন এখান থেকে এক্সিট প্ল্যান থাকে। একটা যেন এক্সিট প্ল্যান, ঠিক আছে? ওই কোম্পানি যখন সে সমস্ত পেপারস ডকুমেন্ট সবকিছু যখন সে ঘেঁটে, ঘেঁটে দেখবে তখন সে একটা না একটা বিষয় সে ধরবে। আমি আসলে আর ডিপে যেতে চাচ্ছি না। তখন সেইটাই বলবে, ওইটাই তার মানে দুর্বল পয়েন্ট। আপনি ওইখানে যান, আপনার এটা কাজ হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন হাউজিং কোম্পানি থেকে জায়গা কেনার আগে সতর্কতাগুলো কি, কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।